টিচাররা সেখানে খুব মারতেন। আমি খুব ভীত ছিলাম। আজকে গোটা পশ্চিমবঙ্গের বড় একটা শ্রেণী ইন্টেলেকচুয়ালস, তারা আমার ভাবনাকে সমীহ করে। আমার সামনে আদর্শ খুব কম ছিল, আদর্শ ব্যক্তি যাকে অনুসরণ করে, যা সেটা মডেল হিসেবে সামনে রেখে ফলো করব। এমন কোনো মুহূর্ত যা আপনার কর্মজীবনের গতিপথকে বদলে ফেলেছে, যদি আপনি বলতেন। মৌলানা আজাদ যে মাদ্রাসা শিক্ষা সম্পর্কে তিনি নাকিস বাবা বলেছেন, অসম্পূর্ণ, ওয়ার্থলেস, সেই শিক্ষাই তার ছিল। তিনি কোন স্কুল কলেজে পড়েন। কেউ কেউ বলে যে তিনি মিশরে পড়তে গিয়েছিলেন, তাও না, কোথাও না। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম আজকের এই নতুন পডকাস্টে। আমাদের সঙ্গে আছেন হিরালাল বখত কলেজের প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম নুরানী। এত ব্যস্ততার পরেও আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমি শুধুমাত্র একটিবার তাকে কল করেছিলাম এবং সঙ্গে সঙ্গে তিনি বললেন ঠিক আছে, কোনো সমস্যা নেই। এক বা একাধিক বইয়ের তিনি অথর, এছাড়াও একাধিক সামাজিক কাজের সঙ্গে তিনি যুক্ত আছেন। তার সম্বন্ধে, তার জার্নিটাকে আমরা আজকের পডকাস্টে জানার চেষ্টা করব। আচ্ছা, আপনার শৈশবের কোন স্মৃতি বা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে, মানে আপনার এই পর্যন্ত আসার ক্ষেত্রে? আমার গ্রাম, আমার প্রতিবেশীরা আমার জন্য অনেক প্রেরণা জুগিয়েছে বড় হওয়ার। আমাদের গ্রামে লেখাপড়ার পরিবেশ আমি ছোটবেলা থেকে দেখেছি। আমার বাবাও লেখাপড়া করেছিলেন, সেখানে মাধ্যমিক পাশ করে স্কুলে টিচার ছিলেন সে সময়। আমার যে কাছাকাছি মসজিদ, সেখানে মসজিদকে দিক বড় একটা লাইব্রেরি ছিল, সেখানে বড়রা আলোচনা করতো, আমরা শুনতাম। ছোটবেলা থেকেই বিভিন্ন পত্র পত্রিকার ভক্ত হয়ে যায়। বাড়িতে একটা লেখাপড়ার পরিবেশ, বললাম আগেই, পরিবেশ ছিল। তাছাড়া রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে জড়িয়েছিলেন না আমার পরিবার, কিন্তু রাজনৈতিক খবরাখবর চর্চা হতো বাড়িতে নিয়মিত। আচ্ছা, তার মানে তারা যথেষ্ট পরিমাণে ওয়েল এডুকেটেড এবং আপনাকে গাইড করার জন্য তাদের হয়তো অনেকটাই এ বিষয়ে ছিল। উচ্চশিক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়ার পেছনে আপনার মূল প্রেরণা বিশেষভাবে আপনার পরিবার থেকে কেউ ছিল নাকি অন্য কেউ? না, এটা খুব বিষয় যে আমি যে পথে, যেটা আমার জার্নি, সেটা একেবারেই মানে আনপ্রেডিক্টেবল ছিল। আমার ভাবনার মধ্যেই ছিল না, প্ল্যানিং এভাবে ছিল না। আমার বাবা মা এভাবে ভাবেননি, আমার অভিভাবকরাও, যে আমার শিক্ষক, তারাও ভাবতে পারেনি আমি কোন পথে যাচ্ছি। এই ভাবনা এক একটা স্টেজে এক এক ভাবে আমার কাছে এসেছে। আমি প্রথমে যখন লেখাপড়া, প্রাথমিক এডুকেশনটা আমার বাবা তত্ত্বাবধানে স্কুলে ছিল, সেখানে পড়েছিলাম। তারপরে আমি পড়বো না, এরকম একটা ভাবনা। এর কারণ একটা অন্য কারণ ছিল, সেই সিলি কারণটা হচ্ছে টিচাররা সেখানে খুব মারতেন। আমি খুব ভীত ছিলাম, স্কুলে খুব মারছে, এই দেখে না, আমি স্কুলে আমি যাবো না। তারপর কিছুদিন স্কুলে গেলাম না, সেই বাবাকে অ্যাভয়েড করে লুকিয়ে থাকি। তারপর দেখলাম যে মসজিদে কারণ সান্নিধ্যে গিয়ে নামাজ পড়তে শুরু করলাম। সেখানে মসজিদ একটা চর্চার পরিবেশ। সেখানে আগে বললাম মসজিদ কেন্দ্রিক লাইব্রেরি ছিল, সেখানে পড়াশোনা করি। তো সেখানে আমি অনুপ্রাণিত হলাম যে আমি পড়বো, মাদ্রাসায় পড়বো। বাবা রাজি হচ্ছে না, মাদ্রাসায় পড়ে কি হবে। তারপরে একজন ওখানে ইমাম সাহেব ছিলেন, তিনি এবং বয়স্ক লোকেরা বললো তোমার অনেকগুলো ছিল একা তাও মাদ্রাসাতে। তো বাবা শেষ পর রাজি হলেন, ঠিক আছে। তারপর মাদ্রাসাটাই হবে আসা আমার। ওকে, তার মানে আপনার জার্নিটা আসলে মাদ্রাসা শিক্ষার মাধ্যম দিয়েই একেবারে মাদ্রাসার মাধ্যমে, নিজামী মাদ্রাসাতে, নিজামী মাদ্রাসা। তারপর নিজামী মাদ্রাসার লেখাপড়াতে আমি সন্তুষ্ট হতে পারিনি। ওকে, পড়েছিলাম কিছুদিন। বিশেষ কোনো কারণ স্যার এই জায়গায়? বিশেষ কোনো কারণ, আমার সিলেবাস গুলো দেখেছি খুব অসম্পূর্ণ মনে হচ্ছে। টিচারদের চিন্তা ভাবনাও আমার মনে হয়েছে খুব প্রগতিশীল নয়। আচ্ছা, আমি আমার ভাবনার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছিলাম। এটা কখন? সেই আর্লি স্টেজ? একদম আর্লি স্টেজে। আমি একটু বয়স তখন আমার খুবই কম, 14-15 বছর বয়সের সময়। তো তখন আমি একই বছর দুটো মাদ্রাসা চেঞ্জ করি, শুধু লেখাপড়া ভালো হচ্ছে না বলে। তারপরে সাঁইথিয়ার পাশে মাঠ পড়াশোনা একটা মাদ্রাসা আছে, সেখানে পড়াশোনা শুরু করলাম। আমি খুব সন্তুষ্ট ছিলাম। লাইব্রেরি, আমি ওই শৈশবে অত কম বয়সে প্রচুর বই পড়ছি, এটা ওদের অবাক করতো। আমি বাংলা খুব বেশি পড়ে পড়াশোনা করিনি, কিন্তু বাংলা বইটা প্রচুর পড়তে শুরু করলাম। বিশাল বড় মানুষদের, মানবদের জীবনী, বিখ্যাত লোকদের জীবনী পড়ে আমি খুব অনুপ্রাণিত হতে শুরু করলাম। আপনার জীবনী পড়লাম, মৌলানা আজাদ, শিবলি নোমানী, বিখ্যাত লোকদের সব জীবনী পড়তে, এবং সেইগুলোই আপনার লেখনীতেও কিন্তু কিছুটা তার প্রভাব আমরা লক্ষ্য করি। তো তারপর তো নিজামী মাদ্রাসা পড়ি, তো খুব বড় কিছু ফিউচার নেই। আমি তো খুব ভাবতে শুরু করলাম যে তাহলে আমি যদি সাধারণ এডুকেশন, জেনারেল এডুকেশন আসি, কিভাবে আসতে পারি। তখন ভাবলাম যে অনেকে পরামর্শ দিল
যে সিনিয়র মাদ্রাসায় পড়লে, সরকারি মাদ্রাসায় পড়লে এই সুযোগটা আছে। আমি ওখান থেকে চলে গেলাম একটা সিনিয়র মাদ্রাসাতে, ইলামবাজারের পাশে মেটাপুরা মাদ্রাসা, সেখানে আলেম ফাজেল পাশ করে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমি এখানে জানতে চাইবো যে এই যে শিক্ষাগত যে যাত্রা, সেই যাত্রার সব থেকে বড় চ্যালেঞ্জ একজন বিশেষভাবে মানে মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করা বা মুসলিম কমিউনিটি থেকে যারা আমরা হায়ার এডুকেশনের জায়গা পর্যন্ত পৌঁছচ্ছি, তাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জগুলি কাজ করে। তো আপনার ক্ষেত্রে বিশেষ কি চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হয়েছেন? প্রচুর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমার সামনে আদর্শ খুব কম ছিল, আদর্শ ব্যক্তি যাকে অনুসরণ করে, যা সেটা মডেল হিসেবে সামনে রেখে ফলো করবো, এইভাবে পড়লেই হবে। শুনেছি কিছু মাস্টার ছেলে তারা আধুনিক শিক্ষায় এসেছে, তারা সফল হয়েছে, এরকম গল্প শুনেছি, কিন্তু তারা খুব সফলতা সেই অর্থে ছিল না, খুব বেশি সফল নয়। তারা একটু এসেছে এখান থেকে, গ্রাজুয়েশন করেছে, তারপর তারা হাই স্কুল টিচার হয়ে সে বাস শেষ হয়ে গেছে। মানে আপনার জীবনে এমন কোনো কি শিক্ষক আছে যাদের দ্বারা স্পেসিফিকলি আপনি অনুপ্রাণিত হয়েছেন পরে হয়তো? মানে টিচার নিশ্চয়ই। আমার তো মনে হয় যারা দীর্ঘদিন লেখাপড়া করেছে, আদর্শ শিক্ষক পাওয়াটা খুব সৌভাগ্যের বিষয়। একদম। এবং এরকম শিক্ষকও কম পেয়েছে আমার জীবনে। মাস্টার লাইফে আমি যাদের কাছে শিখেছি এরকম 2-3 জন টিচার, যাদের কাছে আজও আমি খুব ঋণী, এবং যারা বেঁচে আছেন তাদেরকে নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখি। আমার আব্বি ভিত তৈরি করে দিয়েছিল, মাঠপরশায় মাস্টার একজন টিচার ছিলেন, সুলতান শামসি। তিনি জবরদস্ত আলেম, আরবি ভাষা দক্ষ, সাহিত্যে নয় আরবি ভাষায় যথেষ্ট দক্ষ। একদম কোরআন হাদিসেরও তিনি পণ্ডিত। আমি কিন্তু কোরআন হাদিস চর্চার খুব বেশি সুযোগ পাইনি, আরবি ভাষা এবং সাহিত্য চর্চা থেকে চলে আসি। তার মানে আপনি ফাজিলাত কি মানে সম্পন্ন করেছিলেন মাদ্রাসা নিজামের মাদ্রাসা? হ্যাঁ, করেছিলেন। হ্যাঁ, তারপর আমি মৌলানা আজাদ কলেজে, ওখানে একটা পাশে একটা কলেজ স্কুলে এইচএস করেছিলাম। তারপর মৌলানা আজাদ থেকে অনার্স করি, আরবিক অনার্স করি। তারপর কলকাতা ইউনিভার্সিটি থেকে এমএ করি। তারপরেই তোমাদের চাকরি হয়ে গেছে আমার। কিন্তু চেষ্টা, এখানে একটা বড় গল্প আছে। আসলে আমার এই মাদ্রাসার শিক্ষা বললাম যে আগ্রহ ছিল, কিন্তু আমি সন্তুষ্ট হতে পারিনি। সবসময় আলাদা একটা এডুকেশন নেওয়ার চেষ্টা করেছি। কলকাতায় যাওয়ার পরে স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হয়েছি, 2 বছর পড়েছি রামকৃষ্ণ মিশন গোলপার্কে, সেখানে 2 বছর পড়েছি। সেই সঙ্গে জার্নালিজমের ডিপ্লোমা করেছি। এগুলো পাশাপাশি করেছি, গ্রাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছি, পাশাপাশি এই কোর্সে মানে অল্টারনেটিভলি দুটো। নিয়মিত লেখালেখি করতাম, তখন মিজানে লিখতাম, গতিতে লিখতাম। হ্যাঁ, সেই সাপ্তাহিক যে পত্রিকা লিখতাম, বাংলাদেশে লিখেছি। তো এই লেখালেখি ব্যাপারটা চেষ্টা করতাম। অনুবাদটাকে আমি একটা পেশা হিসেবে নেবো, একটা ইচ্ছা ছিল যে উর্দু থেকে অনুবাদ করতে পারি, আরবি থেকে অনুবাদ করতে পারি, ইংরেজি থেকে অনুবাদ করতে পারি। আমি ভেবেছিলাম এটা আমার জীবনে একটা বড় ভূমিকা নেবে, এই অভিজ্ঞতা। সেটা হয়েছে, অনেকটাই হয়েছে। আজকে যে লেখালেখি করি তার একটা বড় সোর্স আবার অন্য ভাষা থেকে। একদম। মানে আমরা যে ইনফরমেশন গুলো পাচ্ছি বা আপনি যেখান থেকে সবথেকে বেশি উপকৃত হয়েছেন, যে আদার দেন অ্যারাবিক বা যেটা আপনি পড়েছেন তার বাইরে ইংরেজি বা উর্দু ভাষা থেকে আপনি অনেক কিছু ইন্সপায়ার্ড হয়েছেন। যাই হোক, এইখানে একটা জিনিস আমি খুবই গুরুত্বপূর্ণ যেটা স্যারের আলোচনার মধ্যে পেলাম, সেটা হচ্ছে যে মাদ্রাসা স্টুডেন্ট যারা মানে নিজামে মাদ্রাসায় পড়াশোনা করছেন, মানে আমাদের স্যারই হচ্ছে সব থেকে বড় একটি প্রমাণ যে সেই জায়গা থেকে উঠে এসেও মানে একটি কলেজের প্রিন্সিপাল এবং একটি লম্বা সময় ধরে মানে প্রায় 1 বা 2 ডিকেডস ধরে এই ফিল্ডে কাজ করার যে মানে একটা জায়গা, এটি যে একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন মানুষ, তার সব থেকে বড় প্রমাণ হচ্ছেন আমাদের স্যার। আচ্ছা, হীরালাল ভগত কলেজের মানে অধ্যক্ষ হিসেবে আপনি এখানে যে দায়িত্ব পেয়েছেন, আপনি তার পেছনের গল্পটা কি আসলে, মানে কিভাবে? আচ্ছা, আমি যখন পিছিয়ে যাই, মাস্টার্সটা করলাম কলকাতা ইউনিভার্সিটি থেকে। তো সেই সময় স্কুলে প্রচুর কল পাচ্ছিলাম। তো স্কুলে তো হয়নি একটা বিশেষ কারণে, তো বিএড না থাকলে হয় না, বিএড করার সময় পাইনি। মাস্টার্স করার পরেই আমি স্কুল সার্ভিস কমিশনে ফার্স্ট র্যাঙ্ক করেছিলাম ইস্টার্ন জোনে, স্কুলে পেয়ে গেলাম। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে সেই একই প্রস্তুতিতে আমি নেট কোয়ালিফাই করলাম। একবারে বসেছি, চান্সেই নেট কোয়ালিফাই করলাম। তো আর বিএড করার কথা ভাবলাম না, কলেজে স্কুলে চাকরি করার পরে বিএড আর করিনি। তারপরে সেই প্রতি বছর তো সিএসসি হয় না, কলেজ সার্ভিস কমিশন প্রতি বছর হয় না, 2 বছর পরেই হলো। পেলাম মালদা চাঁচুর কলেজে আমি একেবারে 20 বছর অধ্যাপনা করছি। শেষে 5 বছর হেড অফ ইনস্টিটিউশন ছিলাম, প্রিন্সিপালের চার্জে ছিলাম। তো ওইখানে আমার প্রচুর অভিজ্ঞতা হয়েছে, পেশা জীবনের অভিজ্ঞতা হয়েছে। একটা বড় কলেজ, সেই কলেজকে আসলে খুব ওখানে বিশৃঙ্খলা হয়, ছাত্র পলিটিক্স খুব বেশি। তো
তো সেখানে আমি প্রিন্সিপালের পাশাপাশি থাকতাম, প্রিন্সিপালকে অনেকভাবে সাহায্য করেছি। প্রিন্সিপাল ভবিষ্যৎ সেই সময় করেছিলেন যে যদি কোনো আমার কলিগদের মধ্যে প্রিন্সিপাল হয় তো নুরুল একদিন হবে, এটা তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। যাই হোক, এমনকি তিনি সমস্যায় পড়লে আমাকেই দায়িত্ব দিয়ে কলকাতা চলে যেতেন, কলকাতা বাড়ি ছিল। তো যাই হোক, সেটা একটা বড় ভাবনা ছিল যে সত্যি সত্যি একটা প্রতিষ্ঠানের হেড হতে পারলে সিস্টেমে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার হ্যাঁ অথরিটি পাওয়া যায়। এমনি তো দেখছি অনেক শনিবার দেখতে হয় সবকিছু যেটা মনে হয় সঠিক নয়, কিছু করার থাকে না, কিন্তু একটা প্রতিষ্ঠানের হেড হলে সে কিছু অথরিটি থাকে তার। তো মনে হয়েছিল শেষ পর্যন্ত সত্যি সেই সুযোগ এলো। আমি প্রথম তো নিতেই চাইনি, একবার তো খুব লাভলি করেছিল, আমার নেওয়ার সময় হয়নি। পরে যখন আমার অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেলাম তখন বললো না, এবার তার কোনো কারণ থাকতে পারে না, সিনিয়র হয়ে গেছেন। তো শেষ পর্যন্ত আমাকে নিতে হলো। সেই সময়টা খুব খারাপ সময় ছিল কলেজের জন্য, চাঁচুর কলেজের জন্য। 5 বছর দায়িত্ব নিয়ে কাজ করেছি এবং সেটা অ্যাডমিনিস্ট্রেটর ছিল, মানে জিবিও ছিল না। তো একটা এসডিওর আন্ডারে কাজ করার ফলে আমি অ্যাডমিনিস্ট্রেশনটা বোধ হয় খুব বড় সুযোগ পেয়েছিলাম, আর সেই অভিজ্ঞতা আমার কাজে লেগেছে। আর ওই অভিজ্ঞতার ফলেই আমার ইন্টারভিউটা খুব ভালো হয়েছিল। প্রিন্সিপাল যখন ইন্টারভিউ হলো আমার র্যাঙ্কও খুব ভালো হয়েছিল। তো আমি বাই চয়েস সেখানে নিয়েছি। এই কলেজের সম্পর্কে আমি আগে ধারণা নিয়েছি, ভালো কলেজ, খুব পিসফুল, প্রচুর ছাত্রছাত্রী আছে, সব বিভাগ আছে, টিচার নন টিচিং খুব হেল্পফুল, এইসব ভেবে আমি এসেছি। না যে আমি কলকাতার দিকেও নিতে পারতাম, আমার পাশে রামপুরহাট কলেজ ছিল, আমি রামপুরহাটে থাকি, সেই আমি নিইনি। আমি একেবারে ভেবেই পরিকল্পনা করে নিয়েছিলাম আমি যে অভিজ্ঞতা। আপনার যে কর্মজীবন, সেই কর্মজীবনে যে যে মাইল ফলক, কোন মাইল ফলক আপনি অ্যাচিভ করেছেন, সেই মাইল ফলকের মধ্যে কোনটাকে, মানে কোনটাতে আপনি বেশি গর্ববোধ করেন এবং মনে করেন যে না, এটা আমার দ্বারা সম্ভব হয়েছে? এটা আমার তো আমি যখন আলোচনা করলাম পেশা জীবন, পেশাটা তো সবকিছু নয়, এর বাইরে ভালো লাগা, আমার জীবনে যদি কোনো লক্ষ্য থাকে সেই লক্ষ্যে আমি পৌঁছাতে পেরেছি কিনা, সেই স্যাটিসফ্যাকশন আছে কিনা, সেটা তো বলেন। তাহলে সেটা বলবো যে আজকে আমার ভাবনা, আমার ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ আমি দীর্ঘদিন ধরে করে চলেছি। 2011 সালের 1 জানুয়ারি পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়েছি বিশ্বভারতী থেকে। ভাবলাম যে বিশ্বভারতী পিএইচডি যেটা করলাম সেটাকে বই আকারে বের করা যায় কিনা, পরবর্তীকালে ক্রেডিট করে সেটা বই আকারে বের করেছি মৌলানা আজাদের উপরে। মৌলানা আবুল কালাম আজাদ, দ্য এপোস্টল অফ হিন্দু মুসলিম ইউনিটি, আমার প্রথম বই, দিল্লি থেকে পাবলিশ হয়। এতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের আগে পরের ইতিহাসগুলোকে মৌলানা আজাদের পার্সপেক্টিভ থেকে আমি আলোচনা করেছি। প্রায় 400 পাতার একটা বই, যেটা আপনার থিসিস এবং পশ্চিমবঙ্গ সরকার সে বইটা কিনেছে এবং বিভিন্ন জেলাতে সেগুলো বিতরণ করেছে। এটা আমার জীবনের বড় শখ। তারপরে আরবি, ইংরেজি, উর্দু একাধিক ভাষা চর্চা করি। তো আমি ভাবলাম যে এই অনুবাদ একটা বড় পেশা হতে পারে অনেকের জন্য। তো সেই জন্য আরবি, ইংরেজি, বাংলা এই 3টি ভাষাতে অনুবাদ কিভাবে করতে হবে এটাকে নিয়ে অনুবাদ শৈলীর একটা বই লিখেছি। সেটা খুব জনপ্রিয় হয়েছে। হায়ার এডুকেশন যারা আরবি চর্চা করছে তাদের কাছে খুব প্রিয় হয়েছে। আজকে গোটা পশ্চিমবঙ্গের বড় একটা শ্রেণী ইন্টেলেকচুয়ালস, তারা আমার ভাবনাকে সমীহ করে, আমার লেখালেখি তারা অত্যন্ত প্রশংসা করে, তারা আমার ভাবনার সঙ্গে সহমত পোষণ করে। এটা সবচেয়ে বড় প্রাপ্তি, একদম এটা বড় প্রাপ্তি। আমি আমার বক্তব্য, আমি খুব বেশি যাই না বাইরে, প্রচুর বক্তব্যের জন্য আমন্ত্রণ আসে, তো কিছু যাই। আমি দেখলাম যে আপনি সোশ্যাল মিডিয়া থেকে অ্যাবসেন্ট আছেন, নিজেকে যেন একটা আইসোলেটেড একটা জোনের মধ্যে রেখেছেন, তবু আমি নিজেকে আমি এক্সপোজ করতে চাই না। আমি শৈশব বাই নেচার আমি খুব ইন্ট্রোভার্ট, তো তার সত্ত্বেও আমাকে আমার পেশা বাধ্য করে, আমার প্রতিদিনই কিছু না কিছু বলতে হয়। একটা কলেজে অধ্যাপনা করা, অধ্যক্ষ হওয়া, তো বলতে বাধ্য, সেই জন্য লোকে ডাকে যেতে বাধ্য হয়ে। খুব এমন কোনো মুহূর্ত যা আপনার কর্মজীবনের গতিপথকে বদলে ফেলেছে, যদি আপনি বলতেন? যখন আমি মাস্টার্স করলাম, ফার্স্ট ক্লাস পেয়েছি, তো আমি পিএইচডি করার জন্য ছোটাছুটি করছি কলকাতা ইউনিভার্সিটি। তো আমার একটা শিক্ষক তিনি বলেন, নুরুল, পিএইচডি করেও চাকরি হয় না এমন জানো তো, কোনো এক কাজ করো, নেটের পরীক্ষা প্রস্তুতি নাও, নেটের বিজ্ঞাপন বেরিয়েছে, ইউনিভার্সিটি যাও, 3rd ফ্লোরে ফর্ম দিচ্ছে, সে ফর্মটা তুলে পড়াশোনা করে পরীক্ষাটা দাও, কোয়ালিফাই করতে পারো, একটা ভবিষ্যৎ আছে। একদম জীবনের মোড় ফিরিয়ে দিয়েছে। আমি খুব বেশি ভেবেছি আমি স্কুল টিচার হবো। তো আমি ওনার কথা শুনি, তারপর আর কোনো স্যারের সঙ্গে আর খুব বেশি ইন্টারাকশন হয়নি। আমার এই যোগ্যতাটা ছিল যে আমি স্টাডি ম্যাটেরিয়াল পেলে পড়াশোনা করতে পারবো, কারণ সাহায্য খুব বেশি দরকার হবে না, আমার সাবজেক্টে আমার এত দক্ষতা আছে। আমি মাত্র 2 মাস পড়েছিলাম কলকাতা ইউনিভার্সিটির রেফারেল
রেফারেন্স সেকশন ইউনিভার্সিটিতে একটা কার্ড করলাম, 2 মাস গেলাম এবং সেই পড়াশোনাতে এক চান্স, আগে বললাম যে এক চান্সেই নেট ক্র্যাক করলাম। এবং তারপরে তো জীবনের মোড় ঘুরে গেল। আমি চেয়েছিলাম গোলপার্কে একটা কোর্স করেছিলাম, গোলপার্কের রামকৃষ্ণ মিশনে স্পেশাল পোস্ট গ্রাজুয়েট বলে কোর্স হতো, 96-এ করেছিলাম সেই কোর্সটা। WBCS কোচিং অ্যাকচুয়ালি সপ্তাহে 5 দিন, প্রতিদিন 5 ঘন্টা করে পড়ানো হতো। অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেশন যাওয়ার একটা সময় ভেবেছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশনে যাবো, কিন্তু সেবারে ম্যাথটা খারাপ হয়ে গেল। তারপর বসে স্কুল চাকরি পেয়ে গেলাম, স্কুল চাকরি পেলাম, তারপরে নেট কোয়ালিফাই করলাম। তো আমার বোর্ডটাই ঘুরে গেল, আমার ওই ভাবনার থেকে সরিয়ে এলাম। তো ওটা আমার জীবনে অনেক কাজে লেগেছে, ওই ট্রেনিংটা, ওই 10 মাসের যে কোচিং ট্রেনিং যাই বলি না কেন। মানে অনেক ছাত্র যারা আছে, যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত এবং অনেক ক্ষেত্রে তারা মানে ডিপ্রেশনে চলে যায়। ধরুন একটা যুবক এখন বর্তমান সময়ে যে চাকরির দুর্নীতির কথা আমরা দেখছি, এগুলো আসছে স্যার, মানে এগুলো আসতেই হবে, কারণ প্যারালালি যখন আমরা পজিটিভ কিছু কথা বলি তখন তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিসও আসে। তো সেইখানে এ ধরনের ছাত্র বা এ ধরনের যারা আগামী দিনে হয়তো শিক্ষক হতে চাইছে অথবা আপনার মতো জায়গায় বা এর থেকে ভালো কোনো অ্যাডমিনিস্ট্রেশনের কোনো জায়গায় যেতে চাইছে, তাদের জন্য কি পরামর্শ? তারা যদি চাকরি না পায় তাহলে অল্টারনেটিভ ওয়ে আউট কি হতে পারে তাদের জন্য? সত্যি সত্যি পেশা জীবনে তারও দ্রুত গতিতে পরিবর্তন হচ্ছে। আমাদের অধিকাংশ ছেলে মেয়ে গ্রাম বাংলা থেকে যারা উঠে এসেছে, আমাদের মতো ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছে, তাদের লক্ষ্য, সর্বোচ্চ লক্ষ্য হচ্ছে স্কুলের মাস্টার হবো। আজ গত 10 বছর ধরে কোন শিক্ষক নিয়োগ নেই বলে চলে, ছেলেরা হতাশ হতে শুরু করেছে। আমি তো আরবি সাহিত্যের লোক, আরবি ভাষা সাহিত্যের, আমি দেখেছি একটা সময় কয়েক বছর যখন নিয়োগ হচ্ছিল তখন এত ভালো ভালো ছেলে এই পড়তে আসছিল আমাদের স্টুডেন্ট হিসেবে, আরবি ডিপার্টমেন্টে আসছিল, যাদের 90% মার্কস মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এরকম ছেলেরাও আসছিল, এত ভালো ছেলে আসছিল। তারপর দেখছি এখন আসছে না। আর একটা জ্বলন্ত উদাহরণ, খুব ভালো একটা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স, কমার্স, এগুলো সম্ভাবনা প্রচুর রয়েছে, এখনো রয়েছে প্রচুর সম্ভাবনা, কিন্তু বেশিরভাগ গ্রাম বাংলা কলেজে পড়ে না। প্রাইভেট সেক্টরেও তারা ইনভলভ হতে পারে, কিন্তু গ্রাম বাংলা ছেলের মানে ভাবনাটা এরকম যে তারা স্কুল টিচার না হতে পারলে তো চাকরি আবার। তো ফলে এই সাবজেক্ট গুলো অধিকাংশ কলেজে আছে, সাবজেক্ট আছে, টিচার আছে, স্টুডেন্ট নেই। তো অ্যারাবিকের ক্ষেত্রেও এটা দেখতে পাচ্ছি। তো দ্রুত চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় এটা এখন যে সময় যেভাবে পরিবর্তন হচ্ছে, আমাদের ওরিয়েন্টেশন, ভাবনার ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে হবে। আর সত্যি সত্যি লেখাপড়ার সঙ্গে যদি অর্থনৈতিক সিকিউরিটি এই ব্যাপারটা না থাকে তাহলে কিন্তু আমি খুব আশঙ্কা করছি এই যেভাবে মুসলিম সমাজের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, একটা সময় তারা হতাশ। আমাদের আগে জেনারেশন লেখাপড়া করে কি হবে, খুব বেশি লেখাপড়া করে চাকরিও হবে না, হতাশ হয়েছে। তারপরে আবার দেখছি গত 2-3 দশকে যে একটা পরিবর্তন এসছে, ব্যাপক লেখাপড়া করছে। এখন চাকরি কম হওয়ার ফলে তারা আবার ভাবতে শুরু করছে যে এতটা সময় দিচ্ছি কি হবে। তা আমার পরামর্শ হচ্ছে মুক্তি এই পথেই আছে, একদম পড়াশোনা, এডুকেশনটাকে রিওরিয়েন্ট করতে হবে, কর্মমুখী করতে হবে। এই জন্য ন্যাশনাল এডুকেশন পলিসি নিয়ে আমি খুব স্টাডি করছি, কারণ কলেজের ছেলে মেয়েদেরকে আমাদেরকে অনুপ্রাণিত করতে হয়, তাদের নিয়ে ভাবতে হচ্ছে আমাদেরকে। 5,000 ছেলে মেয়ে পড়ছে আমার কলেজে, এরা ভবিষ্যতে কি হবে, প্রোগ্রেশনটাকে আমাদের মাথায় রাখতে হয় যে এই ছেলে মেয়ে যে বিশাল সংখ্যা তারা হায়ার এডুকেশন কতগুলো যাচ্ছে, কতগুলো ছেলে মেয়ে প্লেসমেন্ট হচ্ছে, এটা দিয়ে আমাদের মাপ করা হয় যে সত্যি লেখাপড়ার স্ট্যান্ডার্ডটা কি ধরনের। একটা কলেজকে মাপ করতে হলে কত স্টুডেন্ট আসছে, কত স্টুডেন্ট বেরিয়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ কি করছে তারা। তো সেটা দেখতে গিয়ে আমার খুব ভাবনা হয়েছে, আর এই যারা মুসলিম কমিউনিটি থেকে যারা লেখাপড়া করছে এর একটা বড় সংখ্যা ফার্স্ট জেনারেশন লার্নার, তো এদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে, খুব বড় আশা প্রত্যাশা নিয়ে আসছে এদের। আমাকে একটা জিনিস অবাক করে, এদের কেরিয়ার চয়েসের ক্ষেত্রে মানে এদেরকে সঠিকভাবে গাইড করার লোকেরও বিশেষ অভাব। খুব যে আমার অপশন হচ্ছে বাংলা, হিস্ট্রি, আমার অপশন হচ্ছে ম্যাথস, আমার অপশন হচ্ছে আমি সায়েন্স, মানে এর বাইরেও যে একটা জগৎ বর্তমান সময়ে আপনার টেকনোলজি ইনফরমেশনের যে আপনার একটা আমি বলতে পারি যে বিশাল মাপের একটি জগৎ যে খুলেছে, সেখানে একাধিক জিনিস যে হতে পারে সেই জিনিস নিয়ে এখনকার ছাত্রদেরকেও ঠিকভাবে মনে হয় না যে তাদের এডুকেট করানো হচ্ছে বা কেউ ওদেরকে গাইড করছে। কেরিয়ার কাউন্সিলিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি যে বললাম যে আমার কেরিয়ারটাকে তো চেঞ্জ হয়ে একটা উপদেশ, একটা সামান্য একটা কথা, এই লাইনে আসতাম না, হয়তো অন্য লাইনে চলে যেতাম। তো এটা ক্যারিয়ার কাউন্সিলিং অত্যন্ত জরুরি। যারা লেখাপড়া করছে তারা হতাশ হয়ে যাচ্ছে অনেক সময়, তাদের সামনে কোনো আদর্শ ব্যক্তি নেই, ফলে তারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে।
যে মাধ্যমিকের পরে বা উচ্চ মাধ্যমিকের পরে তারা কি করবে। এডুকেশন নিচ্ছে, এডুকেশন নেওয়ার পরে তারা ভাবছে সত্যি তো আমার যে এডুকেশন আমি নিয়েছি সেখানে তো ভবিষ্যৎ নেই কিছু, তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো ফলে আমার মনে হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানে ক্যারিয়ার কাউন্সিলিং একটা সেল থাকা দরকার, যেখানে এই যে ছাত্রছাত্রী যারা উঠছে তাদেরকে ভাবি ছাত্রছাত্রীদেরকে তাদেরকে সঠিক দিশা দেখাবে। হিরালাল ভকত কলেজের প্রিন্সিপাল হিসেবে কি ধরনের পরিবর্তন আপনার মাধ্যম দিয়ে এসেছে? আমি যদিও জানি মানে কি কয়েকটি, কিন্তু আপনার মুখ থেকে আমি শুনতে চাইছি। এই কলেজে আসার পরে লোকে বলে অনেক পরিবর্তন হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে যে ফিজিক্যাল দিকটা। কলেজ খুব ছোট্ট একটা জায়গাতে, প্রায় 1.5 একর জায়গাতে, মানে খুবই ছোট জায়গা, খুব ছোট জায়গা। তারপরে কলেজ একটা ল্যান্ড কিনেছিল, সে বিতর্কিত ল্যান্ড, সেটাকে আমি গত 1 বছর ধরে কনসিস্টেন্টলি চেষ্টা চরিত্র করে এলাকার মানুষের আস্থা অর্জন করার পরে সেই জায়গাটা উদ্ধার করলাম। 12টা স্টেক হোল্ডার, 6-7 জন মালিক, 8-10 জন বর্গাদার, তাদেরকে বসিয়ে সেই জায়গা দখল নিয়ে বলতে একবার পিসফুলি নেগোসিয়েশন করে সেই জায়গা নিয়েছি, সেই রেকর্ড করেছি, সেই জায়গা মাটি ফেলেছি পুরো জায়গাটা আমাদের সেকেন্ড ক্যাম্পাস হিসাবে। এটা সবাই বলে যে এটা বিশাল একটা অসাধ্য কাজ। কলেজের অপ্রতুল ছিল যে আমাদের লজিস্টিক্স, লাইব্রেরির বুকস থেকে শুরু করে ল্যাবের ইকুইপমেন্ট, তারপরে বিল্ডিং এর প্রচুর অভাব ছিল, ক্লাসরুমের অভাব ছিল। গত 3-4 বছর এগুলো প্রচুর হারে করেছি। এখন এই মতো যথেষ্ট নয়, আরো অনেক কিছু করতে বাকি আছে। অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, প্রচুর অনলাইন ক্লাস হয়। আমি যখন এখানে কলেজে জয়েন করি সেই সময়টা ছিল করোনার সময়, তখন তো ফিজিক্যাল ক্লাসের অবকাশ ছিল না। প্রচুর ক্লাস করিয়েছি অনলাইনে, এবং সেই ট্র্যাডিশনটা আজও ধরে রেখেছি যাতে করে ওই অভাবটা পূরণ হয়। কারণ প্রচুর কলেজে ছুটি থাকে, টিচার অনেক ছুটি নেয়, সিলেবাস যথাসময় শেষ হয় না। আমি সেটা করেছি না, ক্লাসের যে সিলেবাস আমাদের আছে সেটা যথাযথ সময়ে শেষ করতে হবে। প্রথমেই আপনি একটা কথা বলছিলেন যে আপনি যখন একদম আর্লি স্টেজে যখন আপনি পড়াশোনা শুরু করছেন এবং মধ্যেখানে আপনার শিক্ষকদের মারামারি ইত্যাদি দেখে ভয় পেয়ে গেলেন, এবং পরে আবার যে মসজিদ কেন্দ্রিক একটি শিক্ষার পরিবেশ থেকে আবার অনুপ্রাণিত হয়ে আপনি আবার সেটাকে কিক স্টার্ট করলেন এবং গিয়ে আপনি মাদ্রাসায় ভর্তি হচ্ছেন। মাদ্রাসা শিক্ষা এবং আধুনিক শিক্ষা, এই দুই শিক্ষার মধ্যে আপনার কি মনে হয় কোন জায়গাটাতে মানে একটা স্পেস, একটা ভ্যাকিউম তৈরি হয়ে আছে যেখানে আমরা মানে সেই দুইটা জায়গায় সংযুক্ত করতে পারছি না? আসলে এমন তো নয়, কারণ আমরা যদি কোরআন হাদিস দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে শিক্ষার এই বৈষম্য কিন্তু নেই আসলে। কিন্তু এই যে জিনিস, এই ভ্যাকিউমটা কিভাবে দূর করা যায়, এবং এর জন্য আপনি একজন শিক্ষাবিদ হিসেবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। এডুকেশন কারিকুলাম একটা বিশাল একটি কাজ, যে কাজ একটা স্টেট হয়, একটা রাষ্ট্র ব্যবস্থা করে। একদম সে রাষ্ট্রের বিশাল একটা লজিস্টিক্স আছে, প্রচুর বিশেষজ্ঞ আছে, সেখানে চিন্তা ভাবনা করে একটা সিলেবাস, একটা কারিকুলাম। এই দেশে মাদ্রাসা শিক্ষা পুরোটাই প্রাইভেট, এবং শুধু প্রাইভেট নয়, এটা কোঅর্ডিনেটেড নয়, সুচিন্তিত নয়। এই ভারতবর্ষে এত বড় দেশেতে একাধিক মাদ্রাসা কারিকুলাম আছে, বেসরকারি কারিকুলামের কথা বলছি, একাধিক। দেওবন্দ কেন্দ্রিক, জামিয়া সালাফিয়া বেনারস কেন্দ্রিক, জামিয়া আশরাফিয়া কেন্দ্রিক, একাধিক মাদ্রাসার অনুকরণে অসংখ্য মাদ্রাসা চলে, এবং কারোর সঙ্গে খুব বেশি কোঅর্ডিনেশনও নেই। আমি গত 2-3 বছর ধরে এ নিয়ে অনেক বইও কালেকশন করেছি, ভারতবর্ষে বা বাইরের বিষয়ে সব কাজ হয়েছে। আমি মাদ্রাসা বলতে বোঝাচ্ছি যে ইসলামিক থিওলজি পড়ানো হয় যেখানে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ লিটারেচার পড়ানো হয় যেখানে, ইসলামিক স্টাডিজ পড়ানো হয়, ইসলামিক হিস্ট্রি পড়ানো হয়। এই যে সিলেবাস, বেসরকারি সিলেবাস মাদ্রাসার কেন্দ্রিক, প্রচুর এর পরিবর্তন দরকার, মানে একটা বড় ধরনের একটা চেঞ্জের প্রয়োজন। আমি নিজেই কাজটা করছি, এবং এ বিষয়ে কিছু লেখাও, আমার কিছু কন্টেন্টও বেরিয়েছে, লিখেছি। আচ্ছা, ওটা কোন পত্রিকায় নাকি? হ্যাঁ, পত্রিকাতে বেরিয়েছে, কলম পত্রিকাতে, দৈনিক কাগজে বেরিয়েছে। তাছাড়াও এগুলো আমি ওই কিছু গ্রুপে দিই। আমার লেখা প্রায় 467টা কন্টেন্ট আছে। সেই লেখাগুলো মাঝে মাঝে বিভিন্ন কাগজে বেরোই, কোনো উইকলি ম্যাগাজিনে বেরোই, মান্থলি কাগজে বেরোই, কলমে মাঝে মাঝেই প্রায় আমার লেখা বেরোয়। মানে মাদ্রাসা স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা যেটা, সেটা হচ্ছে খারাপ করে যদি বলতে হয়, খুব ভালো করে যদি বলতে হয়, তো একজন মাদ্রাসা স্টুডেন্টের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে তারা না ঘরকা না ঘাটকা। যে সিলেবাস, জেনারেল এডুকেশন এবং মাদ্রাসা এডুকেশনের মধ্যে যে ডিফারেন্সটা আমি দেখেছি, আমি যেহেতু দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার সঙ্গে যুক্ত একটা কলেজের অধ্যক্ষ হিসাবে আমি যেভাবে এখন দেখছি তাকে, আর মাদ্রাসা এডুকেশন একটা আমার দীর্ঘ অভিজ্ঞতা আছে এবং তাদের সঙ্গেও এখন সম্পর্ক আছে।
আমি দেখেছি মৌলানা আবুল কালাম আজাদের সম্পর্কে আমি গবেষণা করেছি। কিছু মানুষকে দেখেছি তাদের স্কলারশিপ, তাদের পাণ্ডিত্য, তাদের লেখার মান, তাদের ভাষার অভিজ্ঞতা মাপা যায় না। এত তাদের সৃজনশীল শক্তি, এত তার সৃষ্টি করে গেছে। মৌলানা আজাদ যে মাসার শিক্ষা সম্পর্কে তিনি নাকিস বারবার বলেছেন, অসম্পূর্ণ, ওয়ার্থলেস, সেই শিক্ষাই তার ছিল। তিনি কোন স্কুল কলেজে পড়েননি। কেউ কেউ বলে যে তিনি মিশরে পড়তে গিয়েছিলেন, তাও না। তারপরে তার সম্পর্কে যে উচ্ছ্বসিত ইন্ডিয়াস মৌলানা আবুল কালাম আজাদ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বের করেছে দুটো বডি। আমি মৌলানা আজাদ সম্পর্কে তার সমকালীন কন্টেম্পোরারি যেসব স্কলার্স, ফ্রিডম ফাইটার, গান্ধীজি কি বলেছেন, জওহরলাল নেহরু কি বলেছেন, তার সমসাময়িক তারা কি বলেছেন, শুনলে অবাক লাগবে। একটা মাদ্রাসা প্রোডাক্ট, মাদ্রাসা পাস আউট একজন, সে কত বড় স্কলার হতে পারে, তার এটা সত্যি জলজান্ত। তার বক্তব্যগুলো এখনো পাওয়া যাচ্ছে, পার্লামেন্টের বক্তব্যগুলো এখনো সুরক্ষিত আছে। তো এই লাইনে দেখেছি কিছু মানুষ অসাধারণ জিনিয়াস, অসাধারণ পাণ্ডিত্য, সারা জীবন জ্ঞান চর্চা করে গেছে। আর এই প্রসঙ্গে বলি, এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একজন বিখ্যাত স্কলার সানাউল্লাহ, উনি পড়াচ্ছেন আলিগড়ে আরবিক গ্রামারে। তাকে আলিগড়ে দেখেছি আমি যে আরবিক গ্রামার সম্পর্কে অনেকের অবজ্ঞা আছে, কিন্তু সানাউল্লাহর পাণ্ডিত্য, তার জ্ঞান চর্চা, তার ইংরেজি, তার একাধিক ফরেন ল্যাঙ্গুয়েজে তার পাণ্ডিত্য, আরবি ভাষাতে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তার লেখালেখি, তার বিশ্বের বিভিন্ন প্রান্তে তার বক্তব্য যেভাবে সমাদৃত হচ্ছে। তো এইরকম কিছু লোক দেখতে পেয়েছি যারা একেবারে মাদ্রাসা থেকে লেখাপড়া, একদমই মাদ্রাসা থেকে উঠে এসে জ্ঞান চর্চার যে লেভেল, আমরা অনুপ্রাণিত হয়েছি। আমি নিজে প্রচুর অনুপ্রাণিত হয়েছে এসব লেখাগুলো। মাদ্রাসার নিশ্চয়ই তাদের সিলেবাসের অনেক ত্রুটি আছে। বললাম যে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে এত বড় সিলেবাসের কাজ করা খুব কঠিন কাজ। আমার পরামর্শ হচ্ছে যে মাদ্রাসা সম্পর্কে যারা এত টাকা ইনভেস্ট করছে কমিউনিটি, সেখান থেকে কমিউনিটি কতটা লাভবান হচ্ছে আমরা তো এখানে হিসাব করবো। সরকারি সেই শিক্ষা প্রতিষ্ঠানকে আমাদের ইনভেস্টমেন্ট বেশি কিছু নেই। আমরা যেটু রেভিনিউ দিই সরকারকে, যেভাবে আমরা ইনকাম ট্যাক্স দিই সেইভাবে আমরা দিই, কিন্তু এখানে আমাদের সরাসরি আমাদের একদম নিজস্ব অর্থ ব্যক্তিগতভাবে সাদকা ইত্যাদি দিয়ে আমরা এই প্রতিষ্ঠানগুলোকে জীবিত রেখেছি। আমরা এখান থেকে অনেক বেশি প্রত্যাশা করি। অতএব কলেজ থেকে একটা স্টুডেন্ট সেই লেখাপড়া করার পরে সমাজকে কি দিচ্ছে, আর মাদ্রাসা থেকে পড়াশোনা করার পরে কি দিচ্ছে, তুলনা করে হবে না। এখানে আমাদের সরাসরি ইনভেস্টমেন্ট আছে। সেই মাদ্রাসা শিক্ষাকে আমাদের এই ইনভেস্টমেন্টে আরো বেশি ফল পায়, আরো ফলপ্রসূ হয়, সমাজকে আরো বেশি কিছু দিতে পারে, এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। বর্তমান সময়ে ছাত্রদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ হচ্ছে খুব প্র্যাগমেটিক ওয়েতে আমাদের পড়াশোনা করতে হবে। তার মানে বলতে চাইছি যে কর্মমুখী যদি না হয়, সেই শিক্ষাকে বেশি ধরে রাখা যাবে না। যদি আমার কাজের পরে আমি এত লেখাপড়া করার পরে যদি আমি সরকারি চাকরি না পেতাম, বা আমি যদি কোনো কাজের কাজ কিছু না করতে পারতাম, আমার জীবিকার জন্য যদি কোনো একটা অবলম্বন না অর্জন করতে পারতাম, তাহলে আমার মধ্যে একটা হতাশা আসতো, আর আমাকে দেখে আর পাঁচ জন্য হতাশ হতেন। তো ফলে সফলতা একটা চাবিকাঠি, সফলতার মাপকাঠি যে কাজ পাওয়া, সরকারি বেসরকারি যে কাজ, এই কাজ পাওয়ার ব্যাপারটা, জব ওরিয়েন্টেড যে এডুকেশন, এটাকে মাথায় রাখতে হবে, না সফলতা দীর্ঘস্থায়ী হবে না। আচ্ছা, আপনার অনেকগুলি কাজ আছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজগুলি, তার মধ্যে আমি একটা বই পড়েছি ব্যক্তিগতভাবে, সেই বইটা নিয়ে আমি কথা বলবো, রিকনস্ট্রাকশন অফ মুসলিম উম্মাহ। এইটার মূল ভাবনা কি? মানে নামটা শুনেই তার উপরে যেন আলাদা একটা আকর্ষণ তৈরি হচ্ছে। আসলে এই বইটা আমি পেয়েছিলাম কোনোভাবে, এবং সেটা পড়ে আমি এক প্রকার অভিভূত হয়েছি যে একজন মাদ্রাসা স্টুডেন্ট, এবং আপনি মাদ্রাসা থেকে পাস আউট করার পরে কলেজ, এবং আপনার পুরো ব্যাকগ্রাউন্ডটাই হচ্ছে অ্যারাবিক, এবং পরে আপনি অন্য ল্যাঙ্গুয়েজ শিখেছেন, উর্দু, ইংরেজি এবং অন্যান্য যে ফরেন ল্যাঙ্গুয়েজগুলি আছে। তো রিকনস্ট্রাকশন অফ মুসলিম উম্মাহর মূল বার্তাটা কি একটু যদি সংক্ষেপে করা যায় আর কি। আমার এই তৎপরতার মাঝে আমাকে সবচেয়ে আলোড়িত করে সর্বপক্ষ যে ভাবনাটা, সেটা হচ্ছে আজকে মুসলিম কমিউনিটি, মুসলিম উম্মাহ, মানে গ্লোবাল মুসলিম কমিউনিটি। উম্মাহ শব্দটা তখন ব্যবহার করি যখন গ্লোবাল মুসলিম কমিউনিটি বোঝায়। মিল্লাত শব্দ ব্যবহার করি যখন একটা নেশনের ভিতরে, উইদিন নেশন মুসলিম কমিউনিটি বোঝায়, তখন মিল্লাত বোঝাই আমরা। তো ভারতীয় মুসলিম মিল্লাত এবং গ্লোবাল মুসলিম কমিউনিটি যে ভয়ানক পরিস্থিতির দিকে যাচ্ছে, গত 500 বছর ধরে এই অবস্থাটা আজকে সৃষ্টি হয়নি, এবং আজকে তো ভয়ানক এক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিদিন এ নিয়ে আমি খুব ভাবি, এবং ভেতর ব্লিডিং হয়
সেই ভাবনা থেকে যে এ থেকে উত্তরণের পথ কি, এটা আমার ভাবনার ম্যাক্সিমাম সময় এটা নিয়ে আমি খুব গভীরভাবে ভাবি। আর সেই ভাবনা থেকে কিছু কিভাবে কি করতে পারি। তো আমার যে সক্ষমতা সেটা হচ্ছে কিছু লেখা, কিছু বলা। তো সেই ভাবনা থেকে ভাবলাম যে যদি এই ফরজ আদায় করতে পারি, তো ভাবলাম এই ভাবনা থেকে আমি লেখা যে কন্টেন্ট গুলো তৈরি করি, সেই কন্টেন্টের বড় একটা অংশ এগুলো। এই কমিউনিটির উত্তরণের পথ কি, শান্তিপূর্ণভাবে কিভাবে এই কমিউনিটির মধ্যে বড় একটা পরিবর্তন আসতে পারে। তো সেগুলো নিয়ে ভারতীয় এবং ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ থেকে মুসলিমদের এই যে বর্তমান যে এই কনটেক্সটে আমাদের উত্তরণের পথ কি হতে পারে, মূল ভাবনা এটা। এই ভাবনা থেকেই আমি ভারতীয় মুসলমানদের যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক যে ডেকাডেন্স, ডিজেনারেশন, এটাকে আমি একটা প্রথম অধ্যায়গুলোতে, প্রতিটি অধ্যায়গুলোকে এই এক বা একাধিক আপনি বই আপনি যে লিখেছেন, তো এই বইগুলো লিখতে গিয়ে আপনি কি ধরনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন? বাস্তব যে আপনার জীবনের অভিজ্ঞতা? আমার জীবনের আমি যে প্রত্যক্ষ গত 2-3 দশক ধরে সচেতন ভাবে সক্রিয় হয়ে যে আমি আমার যে লেখাপড়া, সেই লেখাপড়ার আলোকে সেটাকে কাজে লাগিয়ে আমার এই একাধিক ভাষা চর্চা এবং গোটা বিশ্বে যেসব বিখ্যাত মুসলিম কাগজগুলো বেরোয়, মুসলিম জার্নাল গুলো এই সংক্রান্ত বেরোয়, সেগুলো আমার নজরে আছে, নিয়মিত পড়ি। তো সেখান থেকে আমার যে অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভাবলাম যে এটাকে শেয়ার করা দরকার। শেয়ার করতে গেলে আমাকে তো লিখতে হবে, মানুষের কাছে পৌঁছে, সব জায়গায় আমি তো যেতে পারবো যে মুক্তা করবো, তা মানুষকে জানাবো, এটা তো অভ্যাস নেই। আমার তো লিমিট আছে একটা। তো ধরো একটা ভালো করে একটা কাজ করি, মানুষের হাতে পৌঁছায়, তাহলে মানুষ অনেকেই সেটা শেয়ার করবে, তারা এটা ভাববে। শুধু এই ভাবনা থেকে, দাওয়াতি এই জেল থেকে এই কাজটা করা, মানুষের মধ্যে চেতনাটা, এই ভাবনাটাকে ইনফ্লুয়েন্স করবো। কিছুটা হলেও তারা অনুপ্রাণিত হবে, তারা ভাববে। ভাবনা দেওয়া ছাড়া আমার খুব বড় কিছু করার নেই এই মুহূর্তে। আমি সেটা ভেবেছি ভাবনাটাকে শেয়ার করার জন্যই এইটা লেখা। এবং এছাড়াও যেগুলো লিখেছি, কমিউনালিজম এন্ড কাউন্টার কমিউনালিজম, সেটারও বিষয়বস্তু ভারতবর্ষে সাম্প্রদায়িকতার উৎস, তার বিকাশ, তার ভয়াবহতা, আজকে যে পরিণতি, এটা আমি অনেক আগে লিখেছি। যে পরিণতি আরো কোথায় যাচ্ছে তার একটা মোটামুটি প্রেডিকশন। স্যার এই বইগুলো তো মার্কেটে মোটামুটি মার্কেটে বলতে, হ্যাঁ, একজন লেখক সে তো মার্কেটিং করতে পারে না, একদম না। আমি যাদেরকে দিয়েছি তারা ঠিক মতো মার্কেটিং করতে পারেনি। দ্বিতীয়ত এই ধরনের বই পাঠকও খুব কম। এগুলো তো আর হঠাৎ কম বিক্রি হবে না। এগুলো সিলেবাসের বই নয় যে এটা টেক্সট বুক সবাই কিনবে। তো ফলে খুব লিমিটেড লোকের কাছে গেছে এবং সে বইগুলো খুব বেশি সংখ্যায় ছাপেনি। এটা আমার একটা ব্যর্থতা যে বইগুলো মানুষের কাছে পৌঁছাতে খুব একটা বেশি সক্ষম হয়নি। বইগুলো আছে, কিছু আমার কাছেও আছে, কিছু গেছে। বিভিন্ন মানুষকে আমি আরো একটা কথাই প্রসঙ্গ বলে রাখি, এই বইগুলো পাবলিশ করতে গিয়ে যে খরচ করেছে আমি সেই পয়সাটাও আমার উঠেনি, কারণ বিক্রি করি বেশিরভাগ মানুষের হাতে তুলে দিয়েছি, বন্ধু বান্ধবদের হাতে তুলে দিয়েছি। 300 থেকে 500 বই ছাপিয়েছি। মৌলানা আজাদের উপরে যে বইটা, সেটা 1000 কপি ছাপিয়েছিলাম। 500 কপি কিনেছিল একটা এনজিও, তারা দেশে বিদেশে দিয়েছে। এবং সরকারি গভর্নমেন্ট অফিস ওয়েস্ট বেঙ্গল আমার কাছ থেকে কিছু বই কিনেছে। ওইটা হচ্ছে অনুবাদ শৈলীটা যে সিলেবাসের সঙ্গে যুক্ত, ওইটা বিক্রি হয়েছে। বাকি বইগুলো আমি লোকের হাতে তুলে দিয়েছি। তো এইভাবে আমি আমার ভাবনাটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এটাই আমার একটা দাওয়াতি জিল। আচ্ছা, আগামীতে যদি কেউ আপনার বইগুলোকে কেউ পাবলিশ করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার জন্য, যেহেতু আমার কোনো কমার্শিয়াল কোনো বেনিফিট নেই, সে ইচ্ছা করলে করতে পারে, তাদের জন্য এটা একটা থাকলো আর কি ছাড়। আপনি শিক্ষা ব্যবস্থার মধ্যে বিশেষভাবে যদি কোনো একটা বিষয় আপনার পরিবর্তন করার কথা ভাবেন, তাহলে সেই বিষয়টা কোনটা হতে পারে? তো কোন প্রসঙ্গে? এটা মাদ্রাসা শিক্ষা প্রসঙ্গে। আমার একদম মৌলিক ভাবনা আছে কিছু, যদিও সেই ভাবনা সকলেই খুব সহজে খাবে বলে মনে হয় না। কারণ আমি আমার একটা অভিজ্ঞতা এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, যে আমি শুধু ইন্টেলেকচুয়াল সার্কেলেই যে লিমিট আছে তা নয়, বরং কিছু অরাজনৈতিক দলের সঙ্গে, অরাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত, দল নয়, সংগঠনের সঙ্গে যুক্ত। সেই সুবাদে আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গেছি, বহু মানুষের সঙ্গে আলোচনা করেছি। তাদের মধ্যে দেখেছি যে ভাবনার মধ্যে একটা অভিন্নতা, ইউনিফর্মিটি আছে। আমি যেটা ভাবছি তারাও সেটা ভাবে, কিন্তু সব ইমপ্লিকেশনের জায়গাটাতে কোথাও যেন একটা। আমি ভেবেছি যে এই যে প্রসঙ্গ করি, যে পরিস্থিতির দিকে মুসলিম কমিউনিটি যে ভয়ানক এক ক্রাইসিসে আছে, সেক্ষেত্রে উত্তরণের একটা বড় পথ হচ্ছে মাদ্রাসা এডুকেশন বা যে প্রাইভেট প্রতিষ্ঠান যেটা আমরা গড়ে তুলেছি একাডেমির নামে, মিশনের নামে, খুব ভালো ভালো একটা সুফল গত 30 দশকে যা করেছি আমরা 3 শতাব্দী তা করতে পারি না। গত 300 বছর না হয়েছে, গত 30 বছর হয়েছে।
তো ক্রাইসিসের সময় মানুষ কিন্তু ভাবতে বাধ্য হয়, একদম দেয়ালে পিঠ থেকে ভাবতে বাধ্য হয়। তো এখন যে মুসলিম কমিউনিটি যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে তাদের যে অস্তিত্বের লড়াই, তো সেই জন্য তারা এক্সপ্লোর করার চেষ্টা করছে কোন পথে গেলে আমরা সমাধানটা হবে, আমাদের উত্তরণ হবে। তো এটার একটা পজিটিভ একটা আউটকাম দেখতে পাচ্ছি। সেটা আসলে তাদের যে কোনো মিশন হোক, বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, আধুনিক শিক্ষার মাধ্যমে হোক, মাস এডুকেশনটাকে আরো ভালো করার চেষ্টা করছে। আগে দেখতাম যারা মাস এডুকেশন নিত তাদের প্রতি তার চিন্তা ভাবনা চেতনা খুব লিমিটেড ছিল। আজকে যারা মাস লেখাপড়া করছে, আমাদের মতো যারা ছিল, আমাদের পরবর্তীতে অনেকে এসেছে, তারা যে নিউতে আরবিক চর্চা করে আসছে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ডিইউ থেকে, জামিয়া মিলিয়া থেকে, আলিগড় থেকে, তাদের যত ফ্লুয়েন্সি, যেমন ইংলিশে দক্ষতা, তেমনি বাংলাতে দক্ষতা, তেমনি উর্দু আরবিতে দক্ষতা, তাদের বিষয়ের উপর দক্ষতা, তাদের রিসার্চ পেপার বেরোচ্ছে, তারা গবেষণা করছে, বড় বড় কোম্পানিতে, কর্পোরেট হাউসে তারা দ্বিভাষিক কাজ করছে। বড় পরিবর্তন এসছে, এইটাকে প্রমোট করতে হবে। তো অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর। আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো অনেক বেশি। তো আমাদের ভিউয়ার্সদেরকেও আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এপিসোড এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।